নমস্কার সুধী নায়ক বন্ধু, সুধী যাত্রামোদী দর্শক বন্ধু এবং স্থানীয় প্রশাসনকে নিউ বন্ধুমল অপেরার পক্ষ থেকে শুভ দোলযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাই। একটি বিনম্র আবেদন, যাত্রা শুরু করার আগে প্যান্ডেলের ইলেকট্রিশিয়ান বন্ধুর কাছে অনুরোধ, যাত্রা চলাকালীন সাপ্লাই লাইন থেকে জেনারেটর লাইন কিংবা জেনারেটর লাইন থেকে সাপ্লাই লাইন দেবেন না। কোনো কারণে যদি টানা জেনারেটর চালিয়ে থাকেন তাহলে দয়া করে জেনারেটরের সঠিক ভোল্টেজ সরবরাহ করবেন। যে সমস্ত যাত্রামোদী দর্শক বন্ধুরা প্যান্ডেলের মধ্যে উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ, যে সমস্ত বাঁশের খুঁটিতে আমাদের মাইকের চোঙগুলি বাঁধা আছে সেই সমস্ত খুঁটিগুলিতে দয়া করে আপনারা হাত দেবেন না কিংবা হেলান দিয়ে বসবেন না। কোনো কারণে চোঙগুলি ঘুরে গেলে আপনাদের যাত্রা শুনতে কিংবা আমাদের যাত্রা শোনাতে খুবই অসুবিধা হয়ে পড়বে। যদি কোনো হকার ভাইরা প্যান্ডেলের মধ্যে তাঁদের পণ্য সামগ্রী বিক্রি করে থাকেন তাঁদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের পণ্য সামগ্রী এমন ভাবে বিক্রি করুন যাতে করে যাত্রামোদী দর্শক বন্ধুদের যাত্রা দেখতে কিংবা শুনতে কোন রকম অসুবিধা না হয়ে পড়ে। সর্বশেষ অনুরোধ কমিটির বন্ধুদের কাছে, যাত্রা শুরু থেকে শেষ না পর্যন্ত ট্রেন রুম থেকে মঞ্চের যাতায়াতের রাস্তাটি দয়া করে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। কোনো মানুষ যেন অনর্থকভাবে ওই রাস্তা দিয়ে যাতায়াত না করেন বা ভিড় করে দাঁড়িয়ে না থাকেন। আশা করব আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আবেদনটি এখানেই শেষ হলো। श्री राम कृष्ण, श्री राम कृष्ण, श्री राम कृष्ण, नमो नमः। स्मरे नित्यं यः रामकृष्णम् अनन्तफलदायकम्, लभेद अनायासेन निश्चताखण्डमङ्गलम्। नित्यं मनसि भावयत् यः श्रीरामकृष्णमुखपङ्कजम्, जयलाभो भवेत् तस्य सिद्धिश्च जायते ध्रुवम्। श्रीराम कृष्ण राम कृष्ण, राम कृष्ण, नमो नमस्कार। जय माँ भवतारिणी। परम पुरुष ठाकुर श्री श्री रामकृष्ण परमहंसदेव और जगत जननी माँ शारदा देवी रातुल चरणे शतकोटी प्रणाम जानिए उपस्थित सकल दर्शक कमिटी, आयोजक मंडली, नायक बंधु और स्थानीय प्रशासन के आंतरिक प्रीति, शुभेच्छा और भालोबासा जानिए शुरू करছি আজকের যাত্রাপালা। আলো আলো কোথায় গেল আমার আলো? এই লিটিলা আমি তাকে পাবো কেমন করে? এই চারিদিকে এত অন্ধকার কি যে করি। ওই তো দূরে একটা আলো দেখা যাচ্ছে, তবে কোথা তাঁদের আলো? না না, এই নীতি রাতে তাঁদের আলো দেখা যাবে কেমন করে? ওই জন্য পাড়ার সবাই আমাকে বোতা বলে। যাই তো গিয়ে দেখি তো ওটা কিসের আলো। বাবালে, এ তো দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু এটা তো ধর্ম নয়, এটা তো নদীর পার, তাহলে ওটা কিসের আগুন? ওরে বাবা, ভূত পেট নয় তো? ছোটবেলায় মা বলতো ধতালে ভূত থাকে, আমাদের যদি ভূতে তাহলে না না, ওখানে আমার আলো থাকলেও তো থাকতে পারে। আমি যাই, আমি গিয়ে দেখে আছি, আমি যাই। বাঁচাবো বাঁচাবো, তোকে নিশ্চয়ই বাঁচাবো। আমি ডাক্তার নিশিকান্ত নাগ,
প্রাণ বাঁচান আমার কাজ। এবার 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 তোকে বাঁচাতে আসবো, শুরু কর। এই জ্বালিয়ে দে এবার। এই আমি নিশিকান্ত, আমার সঙ্গে চালাকি করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে এবার বুঝতে পারছি। কেন যে তোরা বুঝিস না? ডাক্তার আর ভগবানের বড়ই মিল। ভগবানকে রাগালে ডাক্তার কাছে পাঠিয়ে দেয়, আর ডাক্তারকে রাগালে ভগবানের কাছে পাঠিয়ে দেয়। সত্যি স্যার, আপনার তুলনা আপনি। আমি নিশি রাত এমন ঘটনা ঘটায়, মানুষ আটকায়, ভগবানও চমকায়। কাল সকালে দৃশ্য থেকে মানুষ আঁত করবে আঁতকে। চল 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 চল। আলো কোথায় কোথায় হারিয়ে গেল আমার আলো? ওরে বাবা, এ তো দাও দাও করে আগুন জ্বলছে, কিন্তু এটা তো থতান নয়, এটা তো নদীর পার। তাহলে কিতে লাগবে? হ্যাঁ, পেট্রোল কেরোসিনের গন্ধ পাচ্ছি, তাই দিয়ে দে তো। বাবা রে, এ তো দাও দাও করে জ্বলতে একটা লাত। ভয় আমার বুকটা ধকপক ধকপক করতে। আমি পালাই, আমি পালাই। জোসনা বহিন, তুই কোথায় গেলি রে? তুই কোথায় গেলে? এখানে কি দাও দাও করে চলছে বটে? এখানে তো কেউ নেই। বাহ, বারে স্বাধীনতা, বাহ! তোমার ইতিহাসে লেখা নেই ইয়াদের কথা। ইংরেজরা দেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আর এরা দেশের মানুষের প্রাণটাই করে নিচ্ছে। তাই তো বাংলা, বিহার, উড়িষ্যা তথা সমগ্র ভারত জুড়ে চলছে একই অন্যায় অবিচার। তাই তো দেখা যায় নদীতে ভেসে আসে লাশের পর লাশ, গোলায় ফাঁস দিয়ে প্রেমিক করছে প্রেমিকার সর্বনাশ, লুটছে টাকা, লুটছে ইজ্জত। যারা এই দেশের মাথা, হিসেবের খাতা দেখে না তো কেউ, আর ওরাই বলে সারে জাহাঁ সে আচ্ছা। ভোট চাই, ভোট দাও, আমরাই দেশের সাচ্চা। লয় লয়, কেউ খবর লয়, লয় কেউ জানতে চায়, লয় এই সাধারণ মানুষ কার বহিন কার ভাই। তাই তো রাতের বেলায় মাঝে মাঝে বুক লুকায় এই ডিসি রাতে চাঁদের আলো। রচনা ডাক্তার অরূপ কুমার ঘোষ, নির্দেশনা ডাক্তার দ্রোণাচার্য রঞ্জন কুমার, সহ নির্দেশনা দীপা ঘোষ, সুর প্রচলিত নৃত্য গণেশ দেবনাথ, আবহ মাস্টার হিমাংশু বাবু, বনিবিহারী বাবু ও মাস্টার বাপ্পা, আলো ধ্বনি সৃজন সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে সুকুমার বাবু, মিস্টার মানস ও উত্তম, সাজঘর সুকুমার জানা, রাজকুমার, মাধব, রামপদ ও মণিশঙ্কর, জেনারেল ম্যানেজার সুশান্ত দাস, দল ম্যানেজার অনিমেষ নায়ক, অভিনয় নট্টনন্দিনী, অদ্বিতীয় গায়িকা নায়িকা যাত্রার অগ্নিকন্যা দীপা ঘোষ, সুপার গায়ক নায়ক সোমনাথ পাল এবং নবদরার খলনায়ক প্রদীপ রুদ। তৎসহ গায়ক নায়ক আশিস কুমার, মিস ঋষিতা, সোমা বাদুরী, কল্পনা রায়, মিস জয়শ্রী, সুশান্ত বাবু, অনিমেষ, শিবু, বনমালী ও বিশেষ চরিত্রে গায়ক নায়ক তরুণ কুমার। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় বঙ্কিমচন্দ্র দোলই প্রতিষ্ঠিত মা বাসন্তী ও অরিজিতে নিবেদিত, সবিতা দোলই প্রযোজিত মা কালী, মা নাচিন্দা, হিজলি বাবা ও মহাপ্রভুর আশীর্বাদ ধন্য নিউ বন্ধু মহলাপেরা পরিবেশিত নাট্যনন্দিনী গায়িকা নায়িকা যাত্রার অগ্নিকন্যা দীপা ঘোষ অভিনীত 1429 বঙ্গাব্দের সুপার 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 ডুপার হিট সামাজিক যাত্রাপালা নিশিরাতে চাঁদের আলো। নিশিরাতে চাঁদের আলো, নিশিরাতে চাঁদের আলো। একটা একটা করে নদীতে ভেসে আসছে লাশ। খাস খবর দেখায় করোনার লাশ।
তল্লাশি করেও ভয়ে দেখেনি ঘটনা ঘটছে কোথায়। আমি দেশি মানে রাত এমন ঘটনা ঘটায় মানুষ চমকায়, ভগবানও চমকায়। আজকের ঘটনা শুনে আমার মতো আপনিও চমকে উঠবেন স্যার। আমি সবাইকে চমকাই, নিজে কখনো চমকাই না। আজকে সাংবাদিক মেয়েটাকে দেখলে আপনিও চমকে উঠবেন। এখানে সাংবাদিক এসেছিল, কেমন করে খবরটা পেলো তা জানি না স্যার, তবে আজ সন্ধ্যে তেল ঢেলে লাশটা পুড়ে নদীর জলে ফেলার আগেই ওই শালী সাংবাদিক গাড়িতে করেছে। আমি তো তাকে দেখেই চমকে উঠি। তারপর শালী দমকে নিতে তোমার প্যান্টে ভিজে গেল স্যার। সাংবাদিক ম্যাডাম বললে এই লাশটা কার, তুমি জানো? তারপর জানেন স্যার, আমিও শুরু করলাম আমার অভিনয়। কি করে চিনবো ম্যাডাম? খবরটা পেয়ে আমি তো দেখতে এসেছি এই লাশটা আমার বোনের কিনা, কারণ আমার বোন যে আজ কলেজ থেকে বাড়ি ফেরেনি, সেই কখন সকাল থেকে বেরিয়েছে, তাকে এখনো পাওয়া যাচ্ছে না। আপনি তো সাংবাদিক, বলুন না ম্যাডাম, আমার বোন কোথায়? আমার বোন। ব্যাস, আমার চোখের জলে ম্যাডামের মন ভিজে গেল। স্যার, কেমন অভিনয় করলাম ভাবুন। ভাবতে হবে, আমাদের অনেক কিছু ভাবতে হবে, জানতে হবে শালীর সাংবাদিককে কেমন করে খবরটা পেলো, কে ওই মেয়েটি? দেখতে একেবারে আপনার ভাই চাঁদের হবু বইয়ের মতো। আমি তো তাকে দেখেই চমকে উঠেছিলাম। এটা কি করে সম্ভব? কি বলছিস তুই? চাঁদের বউ মানে ঝুমুর বলি? না, তা কি সম্ভব? একই রকম দেখতে। চোখে না দেখলে বিশ্বাস করবেন না স্যার, কেউ ভাবতেই পারবে না যে এটা অন্য কেউ। একেবারে হুবহু এক। তাহলে তো মালটাকে দেখতে হয়। দাদা, নদীর পালে দেখিলাম একটা আধপোলা লাশ। এটা তুই কেমন করে জানলি? আর কেন এত রাত্রে ওখানে গিয়েছিলি? তুমি তো জানো দাদা, আলোকে তালা আমি একদম তাকতে পারি না, তাই তো খুঁজতে নদীর পালে। বোকা ছেলে, নদীর পাড়ে কি আলোকে পাওয়া যায়? এই দেখ আবার ফোন। আরে হ্যাঁ, আমি এক্ষুনি তোমাকে ফোন করে যাচ্ছিলাম। হ্যাঁ, শিবুর কাছে এইমাত্র শুনলাম এসেছিল বলে। কি তুমি সব তদন্ত করে ফোন করছো? আরে বাবা, এই নইলে বোকারি বন্ধু। না সব তাই নাকি? বিয়ে পেরিয়ে বউভাত ভুল সহ্য হবে না, ওটাই হবে শেষ রাত। আমি নিশি মনে রাত এমন ঘটনা ঘটায় মানুষ আটকায়, ভগবান চমকায়। দাদা, ওই দাদা বলছিলাম কি, কাল বউবা ধরতে গো। তোর হবু বউয়ের ভাই, তোর হবু বউয়ের কথাটা শোনা মাত্র না আমার মাথায় আগুন জ্বলে উঠছিল। তুই ওকে কত ভালোবাসতিস, আর তোকে ছেড়ে কিনা? না, আলো অন্য কাউকে বিয়ে ধরতেই পারে না, আমি ওকে অন্য কালে হতেই দেবো না। পারবি ভাই, পারবি? আজ রাতে ওকে এখানে তুলে আনতে পারবি? তাহলে তোর আলো তৈরি থাকবে, চিরদিনের জন্য তুই জীবন থেকে হারিয়ে যাবে না। দাদু এই কথাটা শুনে তো বাঁচবেই না। না, তুমি কোনো চিন্তা করলে না দাদা, আলোকে আমি অন্য কালে হতেও দেবো না, আর দাদুকেও মরতে দেবো না। তাহলে যা, আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক সময় ঠিক জায়গায় তোকে পৌঁছে দেবে। পারবি তোরে ভাই? হ্যাঁ, পারবো। এই শোন, তুই এক কাজ কর, তুই না সঙ্গে করে রুমালটা সঙ্গে করে নিয়ে যা। শোন, ওকে নিয়ে আসার সময় রুমালটা নাকে চেপে ধরবি। তুমি কোনো চিন্তা করো না দাদা, জানো তো আমি বোতা হতে পারি, কিন্তু আমার দায়ে হেভি ক্ষমতা। জয় মা দুর্গা, আমাকে ধরতি দাও মা, ধরতি দাও। যা, আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। দেখ বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। সত্যি স্যার, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। আমার বুদ্ধির তারিফ করার আগে তো দিদিকে আমার কাছে পৌঁছে দিবি। চমকুলি কেন? বোকা ছেলে, বোঝে না। আরে বাবা, সবাই জানবো লাশটা তো দিদির লাশ। মিডিয়া কভারেজের পর তদন্ত করতেছে, পুলিশ থেকে অ্যারেস্ট করছে, ফাঁসি হবে। তাই যা বলছি সেটা কর। এ আমি কি করলাম? শিক্ষিত হয়েও চাকরি না পেয়ে অভাবের জ্বালায় আপনার কাছে কাজ করতে এসেছে আমার দিদিটাকে। আরে না, মরবে না। এইদিকে শোন। আরে শোন না, আমার বাড়ির ভেতরে এসে লুকিয়ে দিন কাটাবে, তাহলে সবচেয়ে মানে ঝামেলা শেষ, তখন কোনো ভয় থাকবে না। তোর দিদি তোরই থাকবে। স্যার,
নিঝুম নিশিরাতে ইতরের ব্যভিচার, কন্দর্প হস্তে অবুঝ প্রেম হয় যে শিকার, চুমকত্ব ধর্মের একই সদা ব্যবহার, পৃথিবীর চক্রবৃত্তে নিশি আলো ঘোরে বারবার, ঘোরে বারবার। আমাকে চিনতে পারবি লয়? ওই আসমানের দিকে তাকায় দেখ বটে, আধার হলে জল জল করে জ্বলে ওঠে, আমি ওই আসমানের তারা রে, আসমানের তারা। আরে এ তো দেখছি বদ্ধ পাগল হয়ে গেছে। লয় লয়, আমি পাগল হই লয়, ওই জুতোদের মতো ভদ্রলোকেরা কামনার মুখোশে ঢাকা ভদ্রের কুকুর। কেউ মুখ লোক হয়ে শিক্ষিতদের তুই কুকুর বলছিস? কাদের তুই শিক্ষিত বলছু রে বেটা? যে দেশে ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা, যে দেশে বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখার শীর্ষে শিক্ষিতরা, তাদের তাদের তুই শিক্ষিত বলছো বেটা? লাই লাই লেখাপড়া শিখলে সবাই শিক্ষিত হয় লাই রে, সবাই শিক্ষিত হয় লাই। এই এই তুই যাবি এখান থেকে? আমি এখান থেকে যাবো লাই, আমি আমার জ্যেষ্ঠ ভোটকে লালিয়ে কোথাও ফিরবো। বীরেন্দ্র আমার জ্যেষ্ঠ ভোটকে কোথায় লুকায় রেখেছে? মরুভূমিকে জল জল করে চিৎকার করলে যেমন জল পাওয়া যায় না, সমুদ্রে পয়সা ফেলে যেমন পয়সা ফেরত পাওয়া যায় না, তেমন নিশিরাতের কাছে জ্যোৎস্নাকে তুই কখনো কোনোদিন দেখতে পাবি না রে পাগলা। যা এখান থেকে। বৃথাই তোর চিৎকার হবে। এই নিশিরাতে ফাঁকা মাঠে চিৎকার করলে তোর ডাকের প্রতিধ্বনি শুধু শুনতে পাবি, জ্যোৎস্নাকে পাবি না। হতে পারে না, জ্যোৎস্না ছাড়া এ পৃথিবীতে যে আমার কেউ নাই গো। তাই তো তোমাদের কাছে আমি হাত জোড় করে বলছি, ফিরাই দে, ফিরাই দে আমার জ্যোৎস্না বহিরকে কোথায় লুকায় রেখেছি, ফিরাই দে। যা এখান থেকে, যা। আজ আমাকে এখান থেকে তাড়ান দিল, পারবি গেলাই পৃথিবী থেকে সরান ফেলতে। আর সত্যি সত্যি যদি আমি আমার জ্যোৎস্না বাড়িতে ফিরে পাই, তাহলে আমি নিব চরম প্রতিশোধ। চরম প্রতিশোধ। তোরা আমার দিলে দরদ দিয়েছু, তোদের আমি জানটাই করে নেবো। সামান্য পিঁপড় হয়ে আমার মতো বোয়ালের সাথে পাঙ্গা নিতে চাইছে। যা এখান থেকে। একটা কথা মনে রাখিস রে মরদ, বন্যা আসলে ওয়াল মাছগুলো ভেসে যাওয়া পিঁপড়েগুলোকে গিলে খায় বটে, আর বন্যা সরাইন গেলে ওই মরা বোয়াল মাছগুলোকে পিঁপড়েগুলো খুবলে খুবলে খায়, খুবলে খুবলে খায়। এই পাগলা, তোদের অন্ধকারের অর্জতা শেষ করে দেখাবে নিশি রাতে চাঁদের আলো। নিশির রাতে আলো কেউ কোনোদিন দেখতে পাবে না। আমি সেই নিশির আঁধার, সেই নিশির আঁধারে ঢেকে দেবো চাঁদের আলো। আমার নতুন বৌদির ভাই, ওই গতকাল বিয়ে দিতে গিয়ে আলাপ, আর তারপর ও এখনো আসছে না তো। এদিকে যে দিয়া তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কে? বুঝেছি, এই ছোঁয়া আমার তীর্থে। বাহ, আমার পর্ষে তুমি বুঝে নিলে আমি কে? বোঝা যায় মশাই, বোঝা যায়। ভালোবাসা যে বাতাসের মতো, চোখে না দেখলেও তার স্পর্শ অনুভব করা যায়। এই যে ভালোবাসার ছোঁয়া। দিয়া দিয়েছে কি হয়েছি উড়ো রয়েছি আমি কই।
আরে না না, আমার কাছে লজ্জা পাওয়ার কিছু নেই। তোরা যে প্রেমে পড়েছিস গতকাল রাতেই আমি সেটা বুঝতে পেরেছি। আচ্ছা কি ব্যাপার বলতো? তোর বৌদি আই মিন আলো, আলো কোথায়? লোকজন সবাই থেকে খোঁজাখুঁজি করছে, অথচ সত্যি তো এমন সময় দিতে গেল কোথায়? দেখো হয়তো কোথাও পার্কে বসে পুরনো প্রেমিকের সাথে প্রেম আলাপ করছে। বৌদি কথাটা মন্দ বলিনি ভাই, আজকাল যা ঘটছে তা না হলে আজকের দিনে কোনো মেয়ে অনুষ্ঠান ছেড়ে বাড়ির বাইরে থাকে? শোনো, তোমরা সবাই মেনে নিলেও আমি বলছি ওই মেয়ের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। চিত্রা, তুমি আবার এখানে এসে শুরু করেছো? যাকে আধার বৌমাকে একবার ফোন করতো। একবার নয় দাদা, ফোনটাই বারবার করেছি কিন্তু ফোনটা সুইচ অফ আসছে। সে কি রে, আমি যার মানুষকে উত্তর দিতে পারছি না। আজকে দিনে সবাই তো নতুন বউকে দেখতে চায়, কিছু দিতে চায়। সহ্যের সীমা আমারও হারিয়ে যাচ্ছে। আমি এখন ভাবতে পারছি না আমি এখন কি করব, কি করা উচিত। বোঝার তো কিছু নেই ভাই, ওই মেয়ে যে চরিত্রহীনা সেটা এখনো বুঝতে পারছো না? আমি আবার ঠোঁট কাটা, না বলে থেমে থাকতে পারি না, বলে ফেলি। আচ্ছা তুমি চুপ করবে? এমন করছো যেন মেয়েটা বিরাট কিছু খারাপ কাজ করে ফেলেছে। আরে সে তো আমাকে বলেই গেছে নাকি। তাছাড়া সাংবাদিকতার কাজ হয়তো কোনো কারণে বলে ফোনটাকে সুইচ অফ করে দেবে। হয়তো কোনো কারণে সুইচ অফ করতে বাধ্য হয়েছে, দিয়া? হতেও তো পারে সে কোনো বিপদে। না, এমন কথা বলো না। এতক্ষণ ভাই হয়ে দিদির প্রতি কুমন্তব্য শুনে আমার হৃদয়টা ফেটে যাচ্ছিল। বিপদের কথা বললে আমি হয়তো বিপদের কথা শুনে হৃদয় ফাটছে। তাহলে বলো না, বলো তোমার দিদি কোথায়? প্রভাত জাগো সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ফিরে আসতে একটু দেরি হওয়ার জন্য। আসলে আসলে ফোনটায় চার্জ না থাকার জন্য আমি কারোর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারিনি। তাছাড়া এ বাড়িতে আমি নতুন এসেছি, সবার মোবাইল নাম্বারটা আমার এখনো পর্যন্ত জানা হয়ে ওঠেনি। সত্যি আমি ভাবতে পারিনি আমার 1 ঘন্টা দেরি হয়ে যাবে। সরি। লাথি মেরে সরি বলার অভ্যাসটা এবার থেকে পাল্টাও। কারণ তুই ভুলে যাও না এখন থেকে তুমি এই বাড়ির বউ। তার সাথে এটাও শিখিয়ে দাও, নিজের ইচ্ছে মতন যখন তখন যেখানে সেখানে যাওয়া যাবে না। আজকের দিনে তুই কেন বাইরে গেলি দিদি? ও বৌদি তো এসে গেছে নাকি? তুই থাম, ছোট হয়ে বড়দের কথার মধ্যে নাক গলাস না। আমি বলছিলাম কি, তুমি থামো, ফেরার মতো ফ্যা ফ্যা করছে। আমি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষিকা, অনেক ছেলে মেয়েকে মানুষ করেছি, কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি ভালো করেই জানি। আসলে কি জানেন দিদি, সত্যি আমাদের বাড়িতে আপনার মতো শিক্ষিত শিক্ষিকা কেউ নেই। তাহলে হয়তো অনেক আগেই আমি শিখে যেতাম স্বামীকে কেমন করে ভেড়া বানানো যায়। আসলে আমি ঠোঁট কাটা, না বলে থেমে থাকতে পারি না, বলে ফেলি। ঠিক ওই জায়গাটাতে আপনার সঙ্গে আমার মনের বড়ই মিল। আপনি ঠোঁট কাটা তাই থেমে থাকতে পারেন না, আর আমি চোখের সামনে অন্যায় দেখলে থেমে থাকতে পারি না, প্রতিবাদ করে ফেলি। কিসের প্রতিবাদ করবে তুমি? যে অপরাধে আমার শিশুদের বর্ণ পরিচয়ের মতো নববধূ দাম্পত্য জীবনের প্রথম ভাগ খুলে আচার ব্যবহারের অক্ষর পরিচয় করাচ্ছিলেন, যে অপরাধে তোমার শিক্ষিত বৌদি সময়ের পাটিগণিত খুলে বোঝাচ্ছিলেন নারীদের পরাধীনতার অঙ্ক। বলো কি আমার অপরাধ? 1 ঘন্টা দেরিতে ফেরা, নাকি অপরাধ আমি মেয়ে? না মানে তোমার দেরিতে ফেরা দেখে আমার বড্ড ভয় হচ্ছিল, যদি রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে যায়।
তাহলে নিজের স্ত্রীর জন্য তোমার মতো পুলিশ প্রশাসনেরও ভয়ে বুক কাঁপে। কই সেদিন তো ভয় পাওনি, যেদিন বীরভূমের রামপুরহাটে ঘর সহ মানুষগুলোকে পুড়িয়ে মারা হলো, যেদিন হাওড়ায় পুলিশের নাকের ডাকায় বেআইনি চোলাই মদ খেয়ে বিষক্রিয়ায় 11 জনের মৃত্যু হয়েছিল, সেদিন ভয় পাওনি? যেদিন দিল্লির রোহিণীতে 3 নাবালিকাকে অপহরণের পর ধর্ষণ করা হলো, যেদিন ধর্ষিত হয়ে হাসকালিতে পুড়িয়ে ফেলার পরেও আমার মতো কোনো সাংবাদিক খুঁজে বার করেছিল রক্তমাখা জামা, তখন তোমার ভয় কোথায় ছিল? নাকি ভয়টাকে ঘুষ খেয়ে বেহুশ হয়ে পকেটে ভরেছিলে, নাকি সর্ষের তেল ফেপে নাকে ঠেলে ঘুমিয়ে পড়েছিলে? আজকেও হয়তো এই অনুষ্ঠানে আমি আনন্দ করতে পারতাম, কিন্তু আমি যদি সেখানে ছুটে না যেতাম তাহলে নিশিরাতের অন্ধকারে প্রমাণ ছাড়াই বেওয়ারিশ লাশের মতো নদীর জলে ভেসে যেত পেট্রোল কেরোসিন দিয়ে পুড়িয়ে ফেলা কোন যুবতীর লাশ। মেয়েটাকে জানতে পেরেছো বৌমা? না 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 না, পুরা দেহটা চেনার কোনো উপায় ছিল না, কিন্তু লাশটা দেখতে গিয়ে দেখতে পেলাম এক অসহায় দাদার আর্তনাদ। সংবাদ পেয়ে ছুটে গিয়েছিল ওই দাদা এটা জানার জন্য লাশটা তার বোনের কিনা। কারণ তার বোন কলেজ থেকে বাড়ি ফিরেনি। তাহলে ছাত্রীর লাশটা নিশ্চয়ই ওরা পুড়ে ফেলেছে। তুমি কোনো চিন্তা করো না আলো, অনুষ্ঠান পর্বটা মিটে গেলেই আমি তদন্ত করবো, তুমি দেখে নিও। প্রমাণ লোকানোর পরেই তো পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু ওটা যে ওই ছাত্রীর লাশ নয় তার প্রমাণ আমার কাছে আছে। তাই তো ভাবছি ওই ছাত্রীটা গেল কোথায়। নিশ্চয়ই কোনো ছেলের সাথে ফুর্তি করছে। আরে বাবা, স্কুলে গিয়ে তো দেখছি ছেলে মেয়েদের প্রেমের চাপা। সেটা তো আপনাদের মতো শিক্ষকদের কাছ থেকে শিখছে দিদি, কারণ আজকালকার শিক্ষকরা ছাত্রীদের প্রার্থী বানিয়ে প্রেমও করে, আবার সুযোগ পেলে ধর্ষণও করে। সব শিক্ষক শিক্ষিকা কিন্তু খারাপ নয়। জানি 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 সব চোর মানুষ হলো, সব মানুষই যেমন চোর হয় না, তেমনি শিক্ষা দিলেই শিক্ষক হলেই সব শিক্ষক শিক্ষিত নয়। কারণ চাকরির পরীক্ষায় সাদা কাগজ জমা দিলেও শিক্ষকের চাকরি পাওয়া যায়। ঠিকই বলেছো বৌমা। আরে কথা দেরি হয়ে গেল, বাইরে মানুষজন অপেক্ষা করছে। এই চল চল। হ্যাঁ চলুন। তুমি আমায় ভুল বুঝো না আলো, রাগের মতো সত্যি আমি ভুল করে ফেলেছি, সরি। সরি বলার পর আমি তো তোমার মতো বলতে পারবো না। লাথি মেরে সরি বলার অভ্যাসটা পাল্টাও। তুমি তো এবারে বউ নও, পুরুষ, আর আমরা নারী। তাই তো মানিয়ে নিতে নিতে, মানিয়ে চলতে চলতে জীবনটাই শেষ হয়ে যায়। আজ আমি বেশ বুঝতে পারছি, জলের সঙ্গে নুন মেশালে যেমন জল হয়ে যায়, তেমনি আলোর সঙ্গে আধার মেশালে আধার সরে আলো হয়ে যায়। কিন্তু সে তো ক্ষণিকের, আলো সরে গেলেই আবার আবার তো আধার নেমে আসবে। আমি সেই আধার সরিয়ে তোমায় পৌঁছে দেবো আলো ঠিকানায়। আধার? কথা দাও আলো, আমার উপর অভিমান করে তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে না। দেখাশোনা করে বিয়ে হলেও বিয়ের কিছুদিন আগে পাকা কথার সময় আমি তোমাকে যা যা বলেছিলাম তোমার মনে আছে? হ্যাঁ আছে। তুমি বলেছিলে, এক, তোমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। দুই, তোমার সাংবাদিকতার কাজে বাধা দেওয়া চলবে না। তিন, তুমি ছেলেবেলা একজনকে ভালোবাসতে এবং তার জন্য তুমি এতদিন অপেক্ষা করে বসেছিলে, কিন্তু তার দেখা তুমি পাওনি। আর তা সব জেনে শুনে আমি তোমাকে বিয়ে করেছি, আর তুমিও রাজি হয়েছি। আলো, কারণ এই সমাজ 18 বছর বয়সের নিচে বিয়ে নিয়ে কখনো মাথা ঘামায় না।
কিন্তু 18 বছর পেরিয়ে গেলে বাড়ির লোককে শোনায় গঞ্জনা। তাই তো ভালোবাসার কথা ভুলে বিয়ে করতে বাধ্য হলাম। আলো আরে তোর বন্ধুরা তোকে খুঁজছে, তুই যা, আমি বৌদিকে নিয়ে আসছি। হ্যাঁ, তুই তোর বৌদিকে নিয়ে আয়, আমি আসছি। কেমন? আমি আসছি আলো, তুমি তাড়াতাড়ি এসো। চলো বৌদি। তোমার ওপর দিয়ে যা ঝড় গেল, আমি হলে তো মোচড়েই পড়তাম। চলো চলো চলো। কোথায় কোথায় আমার আলো কোথায়? এই তো আমার আলো। এই তুমি কি রকম মেয়ে বলো তো? তোমার জন্য আমি কত কষ্ট পাচ্ছি, আর তুমি আমাকে ছেড়ে চলে এলে। এই চলো চলো চলো। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এ বাবা, এ তো তুমি আমাদের কি বলতো, এখন বুঝতে পারছি। পাড়ার ছেলেরা ঠিকই বলতো, প্রেম করবি কিলে যতদিন তলে ততদিন আতা, না তললে হতাতা, আর না টিকলে থিন পুরো ধাপটা। এই ক্যাবলাটা কোথা থেকে এখানে সাজিরুল? শুনুন, আপনি এখান থেকে যাবেন নাকি? ঘাট ধাক্কা দিয়ে এক্ষুনি আপনাকে। বাবা আবাল এসব কি বলছে? আবালও বুঝতে পারছি, পাড়ার ছেলেরা ঠিকই বলতো। ওই মেয়েদের মন বোধা আর সমুদ্রে নেমে পয়সা খোদা একই ব্যাপার। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ও, আপনি এখান থেকে যাবেন? না, যাবো না, যাবো না। তোমাকে না দিয়ে আমি এখান থেকে যাবো না। তুমি কেন বুঝতে পারতো না আলো? গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি, দেখতে ভালো লাগে যে তোমাতে, তাই তো তোমার মাঝে হালিয়ে ফেলেছি রে আমাকে। বাবা, এ কি কথা বলছে গো বৌদি? এই শুনুন শুনুন, আমি কিন্তু বিবাহিত, প্লিজ এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। দূর, পাড়া ছেলেরা ঠিকই বলে, ওই ছেলেদের মতো দয়ালু হয় না। কারণ ছেলেরা বেকার মেয়েদের বিয়ে করে, আর মেয়েরা বেকার ছেলেদের বিয়েই করতে দেয় না। তাহলে আমাকে ভালোবেসে কেন দোকানে আলো? কেন দোকানে? অনেকক্ষণ ধরে আপনার অনেক অভিনয় আমি সহ্য করেছি, আর নয়। এবার এই শয়তানটাকে আমি বুঝিয়ে দেবো, এই আলো যেমন জ্যোৎস্নার আলো হয়ে পথ দেখাতে পারে, ঠিক তেমনি বিদ্যুতের আলো হয়ে প্রাণটাও কেড়ে নিতে পারে। আমি জানি তুমি খাওয়াতে আমার সঙ্গে যাবে না, তাই তো দাদার কথা মতো এই লুমালটা তোমার মুখে চাপা দিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাবো। একটু পরে এ বাড়িতে শুরু হবে এক নতুন খেলা। সেই জন্য তুমি দাবার ঘুঁটি সাজিয়ে রেখেছি। অনেক ভাবনা চিন্তা করে দেব একটা চাল, আর একটা চাল রটনা হবে একটা ঘটনা। আমি নিশ্চয়ই মানে রাত এমন ঘটনা ঘটায় মানুষ চমকায়, ভগবানও চমকায়। ঠিক যেমন এখনই চমকে উঠবে আমার দিদি। কি ভাই, এত রাতে তুই আমাকে কোথায় এনেছিস? সেগিরি এত সুন্দর ঝাঁচকচকে বাড়ি তোর পছন্দ হচ্ছে না? শোন 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 শোন, আমার বাড়ির ভেতরে এসে তুমি থাকবি, খাবি দাবি, তবে হ্যাঁ বলে কিন্তু বাইরে বেরোবি না। দেখ আমি মানে বই নই যে তোর সব প্রশ্নের উত্তর দেবো। এখন তাহলে আমি আসি স্যার। মনে রাখবেন স্যার, এটা আমার দিদি। আমার দিদির যেন কোনো ক্ষতি না হয় স্যার। মনে থাকবে শিব, মনে থাকবে। আরে বাবা, তোর দিদি মানে তো আমার দিদির মতো। লোক কি সামলাতে পারি, তাই তো ভাবি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, সবাই যদি দিদি হবে, কে হবে আমার বউ? আমাকে ছেড়ে দাও, এখানে থাকতে আমার দম বন্ধ আসছে। আমি এখান থেকে পালাবো। সেগুলি আমাকে বিয়ে না করে পালাবি? ঠিক আছে মাইরি বলছি, মা কালী দিদি বলছি, তোকে বিয়ে করবো না। বিশ্বাস কর, বিয়ে ছাড়া আমি সব করবো। একটু আদর করবো, চুমু খাবো, তারপর জড়িয়ে। না তুই তো শিবুর দিদি। শিবুর দিদি মানে তো আমার দিদির মতো। কত করে ছেলেটা বলে গেল আমার দিদি যেন কোনো ক্ষতি না হয়। আচ্ছা এগুলো করলে তো কোনো ক্ষতি হয় না, কি বলে? না, তুই জানোর মানে বলছিস মেয়েদের ক্ষতি হয় না? ক্ষতি হয় না বলে তোদের মতো কত মেয়ে কুমারী অবস্থায় এই সমাজে জন্ম দেয়, কত বেজন্ম বাচ্চা। ক্ষতি হয় না বলে তো তোদের মতো কত মেয়ে স্বামী থাকতে পর পুরুষের সাথে রাত কাটায়। আরে বাবা, হয়
না বলে তো তোদের মতো কত মেয়ে একটা ছেলে একাধিক ছেলের ভবিষ্যৎ নষ্ট করে তাদের ভালোবেসে। আর কতগুলো মনে পড়ে না আমার সারা শরীরে কামনের আগুন জ্বলতে, তখন ইচ্ছে হয় ওই আগুনটা তোদের মতো মেয়েদের যৌবন বিছানে দড়ি দিই, আর তখনই তোদের মতো মেয়েদের শান্ত করতে চাই আমার তৃষ্ণার্তের ক্ষুধা। আমাকে ছেড়ে দাও। আরে বাবা তুই তো শিবুর দিদি, শিবুর দিদি মানে তো আমার দিদির মতো। শিবু বলছিল তুই ভালো গান গাইতে পারিস। গান 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 মানে নয়, গান মানে সারে গা মা পা ধা নি সা। সঙ্গীত সঙ্গীত এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে ভুলনা হয়ে যায়। যেমন করে হোক আমাকে গানটা গেয়ে ওই জানোয়ারের কাছ থেকে পালাতেই হবে। কি রে গানটা গা? একটা দেশলাই কাঠি জ্বালা, একটা দেশলাই কাঠি জ্বালা, শীতের কাজ কাটিয়ে তুলে পালাও পাবি। দাদা দাদা এদিকে 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 ওরা আসে, লুকিয়ে পড়বি। চল 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 চল। আমি লুকাবো না। এই চল চল। ওকে গুম ঘরে রেখে দিয়েছি। আজ থেকে সবার কাছে মৃত, আমার কাছে অমৃত। শিবু সাংবাদিকের কথার বলে আমার ইমিউনিটি পাওয়ারটা কমিয়ে দিলে কি হবে? শিবুর দিদিকে টনিকের মতো আমার হাতে তুলে দিয়ে আমার এনার্জি লেভেলটা বাড়িয়ে দিয়েছে। এরপর প্রতিদিন শিবুদার টনিকটা বিলিতি মদের সাথে খাবো রোজ। এমন ঘটনা ঘটায় মানুষ আটকায়। ভগবান আলো, বিদ্যুতের আলো দেখে এরকম সবাই চমকায়, আর আমার টার্গেট হলে প্রাণটাই চলে যায়। তাই বলছি ছেড়ে দিন। কেন তুলে এনেছেন আমাকে? এতদিন তো তোমাকে আমরা চাঁদের আলো বলেই জানতাম। নিশিরাতের অন্ধকারে হারিয়ে গেছে। তার মানে মিথ্যে ভালোবাসি তুই আমার ভাইকে ঠকালি। হোয়াট? কেন আলো সেদিন নদীর পালে তুমি আমার জন্য তত কথা বললে, আর আজকে কিনতে পারতো না। সেদিন হঠাৎ করে আমাকে নদীর পার থেকে ঠেলে তুলে দিলে। কেনই বা তোমার এমন পরিবর্তন? তুমি তো কথা দিয়েছিলে আমার দাদু ভাইকে বিয়ে করবে। ও ডিসগাস্টিং! আপনারা কি আমাকে পাগল ভেবেছেন, নাকি বোকা বধির পাখির মতো ধরে এনে খাঁচায় বন্দি করে পোষ বানাতে চাইছেন? কোনো পাখিকে খাঁচায় বন্দি করে রাখলে সেই যে কখনো তোতা পাখির মতন পোষ মানে না। এবার সেটা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি? ভাই তুই বুঝতে পেরেছিস? তুই বুঝতে পেরেছিস? ঝুমবালি আসলে মেয়েটা একটা জালি। খালি গলায় তো আমি তোমাকে বৌমা করতে চাইনি, গলা ভর্তি গয়না, এমনকি সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো বলেছিলাম। হ্যাঁ আমি মানছি তুমি ঝুমুর বালি জ্যোৎস্না হলেও চাঁদ আলো ভেবে তোমাকে ভালোবেসেছিল, তাই তো তোমার নাম দিয়েছিলাম আলো। তুমি কি স্মৃতিভ্রষ্ট ছিলে? তাই দাদু ভাই আজও তোমার চোখের বালি। হাততালি দিতে ইচ্ছে করছে আপনাদের অভিনয় দেখে, কিন্তু যতই অভিনয় করুন এই শহরতলির কোনো গলি দিয়েই আপনাদের পালানোর পথ থাকবে না। কারণ যে সাধনে সিদ্ধি লাভ করার জন্য আমার মতো একজন সাংবাদিককে আপনারা কিডন্যাপ করে এনেছেন, সেই সংবাদ একটা করে ছাপা হয়ে গেছে। সংবাদ? হ্যাঁ সংবাদ। যে সংবাদ গোপন রাখার জন্য এতক্ষণ আপনারা সাজানো নাটক করছেন, কাল সকালবেলা সংবাদপত্রের প্রথম পাতায় দেখতে পাবেন প্রতাপনগরী নদীর পাড়ে পেট্রোল কেরোসিন দিয়ে পুড়িয়ে ফেলা লাশটার কথা। সে কি? এরকম কথা তো আমরা আগে শুনিনি। দাদু আমি দেখেছি দাদু, নদীর পালে ওই হাত পোড়া লাটটা। শুধু দেখেছেন নাকি মেয়েটাকে মেরে পুড়িয়ে দিয়েছে? আমি পলাইনি দাদা, দাদা আমি মালিনি। কেন 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 ভাই কেন ভাই কেন তুই এখন নদীর পাড়ে গিয়েছিলি? কেন 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 কেন? খবরের কাগজ থেকে হাউ হাউ করে কাঁদবো, কাগজ শুধু কাঁদায়, নিজে কাঁদে না। আগামীকাল সংবাদপত্র ছাপাবে এক নতুন সংবাদ।
বলছিস? আমি বলি না, বলবে সমস্ত সাংবাদিকরা, বলবে সমস্ত সাংবাদিকরা, কাল সব লোকে বলবে ওই পুরো যে লাস্টার শিবুর 2 দিন লাশ। দাদু এবার বুঝতে পারছো ওই ঝুমুর বালে হলে সাংবাদিক। দাদু আমার মনে হয় এরা 2 জন মিলে শিবুর 2 দিন সর্বনাশ করলো। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমি নিশি মানে রাত এমন ঘটনা ঘটায় মানুষ আত্মা ভগবানও চমকা। কেন ঝুমুর বালি হয়ে মিথ্যে অভিনয় করেও আমার দাদু ভাইকে এমনি করে মিথ্যে মায়াজালে ফাঁসালে? আমি নই, অভিনয় করে নিজের নাতিকে বাঁচাতে একজন সাংবাদিককে ফাঁসাতে চাইছেন আপনারা। না, অভিনয় আমরা করছি না, অভিনয় করছো তুমি যদি আবার আলো না হবে তাহলে এই ছবিগুলো কার? আমার মতো দেখতে, কিন্তু কেমন করে সম্ভব? ভেবে দেখো, ছোটবেলায় এই পুতুলটা তুমি আমাদের দাওনি। এই পুতুল তুমি কোথায় পেয়েছো? চুপ করে থাকবে না, বলো এই পুতুল তুমি কোথায় পেয়েছো? আজ থেকে 20 বছর আগে মহেশপুরের ষষ্ঠীতলা। মহেশপুর? ষষ্ঠীতলা? আজ থেকে 20 বছর আগে একটা নিষ্পাপ পবিত্র ফুলের মতো ভালোবাসাকে ছিঁড়ে কুচি কুচি করে দিয়েছিলাম এই হাত দিয়ে। কালো নিশি রাত হয়ে ঢেকে দিয়েছিলাম চাঁদের আলোকে। আমার বাড়ির জাগরানির মেয়ে আলোকে চাঁদ ছোটবেলায় ভালোবেসেছিল। সেই ভালোবাসার বিচ্ছেদ করতে আলোর মা উপমাকে আমি নিশি রাতে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমি ভাবতে পারিনি সেটাই আমার জীবনের অভিশাপ হয়ে আবার সুস্থ না দিয়ে চিকিৎসার পরেও কেমন হাবা বোবা হয়ে যাবে। আমি স্থান পরিবর্তন করলাম, তবু ওর পরিবর্তন হলো না। ঠিক 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 তোমারই মতো মেয়েটাই, সেই মুখ আজ থেকে কয়েক মাস আগে সমুদ্রে নাচ গান করতে এসেছিল আমার হতভাগ্য দাদু ভাই। তাকে আলো ভেবে জড়িয়ে ধরেছিল, আর তাকে পেয়ে আমার দাদু ভাই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। আর আমিও আভিজাত্যের বড়াই না করে ওদের বিয়ে দেব রাজিও হয়ে গেলাম। ঝুমুর বাড়ি জ্যোৎস্না ধীরে ধীরে আলোর জায়গা দখল করে নিল। কিন্তু একদিন দাদু ভাইয়ের সাথে বেড়াতে গিয়ে সে নদীর পাড় থেকে উধাও। আমি জানি না সে আত্মহত্যা করেছে নাকি আমার দাদু ভাইকে ছেড়ে চলে গেছে। আবর্তনের ঘোর চক্রে অর্থ আর আভিজাত্যের মোহে বিচ্ছিন্ন করে দিলেন ওদের ভালোবাসা। ছিটকে গেল দুজন দুই মেরুতে। তবু কি পারলেন ওদের ভালোবাসা মন থেকে মুছে ফেলতে? না, পারবেই না। কারণ মন তো শুধু দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না। ভালোবাসা তৃপ্তি করা যায়, তেজ করা যায় না।
এই তো আদৌ আমি তোমার স্বপ্ন দিচ্ছি, স্বপ্ন। স্বপ্ন তো দেখা যায়, ধরা যায় না। জীবন যে ভাঙা যায়, গড়া যায় না। তাহলে কি ভাঙা গড়ার খেলায় আমার দাদু ভাই হারিয়ে যাবে? আজ আজ আমি বেশ বুঝতে পারছি, আলোর জঙ্গলে চাঁদ মরবে, কিন্তু কোথায় পাবো আমি আলোকে? আমি জানি না সে কোথায়। সেই আলো যে নিশিরাতের অন্ধকারে হারিয়ে গেছে। হাজার চেষ্টা করলেও সে আর কোনো দিন ফিরে আসতে পারবে না। তবুও তাতে আমি একটি বালের জন্য বলবো, নাই পাইলে তুমি আমার কাছে অপেক্ষায় আছি, অপেক্ষাতেই থাকবো। যতদিন বেঁচে আছি শুধু তোমাতেই মনে রাখবো, আর চিরদিন শুধু তোমাতেই ভালোবাসবো। জানো তো, যে ভালোবাসার মাঝখানে আলাদন বেদনা দবে থাকে, আর এই কথা বলে গলে গলে দুজনেই তাদের চিতাই প্রতিত ভালোবাসা। দাদু, তাতে তিলিয়ে দিতে তোমাতে লাগবে না দাদু। আমি তো জানি আমার সামনেই দাঁড়িয়ে আছে তুমি, তুমি আমার আলো, তুমি আমার আলো। আমি তোমার ভালোবাসার কাছে হেরে গেলাম চাঁদ, কিন্তু কিন্তু আমি যে বড় অসহায়। ঈশ্বর, ঈশ্বর সেই যদি চাঁদের দেখা দিলে, তাহলে একটা দিন আগে দিলে না কেন? তাহলে তো আমাকে অন্যের হাতে সিঁদুর পড়তে হতো না। আলো, তুমি আর কথা দিন আমার জন্য অপেক্ষা করতে পারলে না। সাধনার শেষ প্রান্তে এসে আমি যে হেরে গেছি চাঁদ, কারণ আমি মেয়ে। এটাই এটাই তোমার সবচাইতে বড় অপরাধ। এই সমাজে একটা পুরুষ সারাটা জীবন অবিবাহিত হয়ে সুখে দিন কাটাতে পারে, কিন্তু একটা মেয়ে তা পারে না। বড় অদ্ভুত, বড় অদ্ভুত এই সমাজ ছায়া চাই, কিন্তু গাছ লাগাতে চাই না। প্রতিটি বাবা মা মেয়ের সুখ চায়, কিন্তু বৌমার সুখ চায় না। সবাই সুন্দরী বৌমা চায়, কিন্তু মেয়ের জন্ম হোক এটা চাই না। ভোরের পাখি ডাকছে, রাত পেরিয়ে ভোর হয়ে গেল। না 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 না, আমাকে এক্ষুনি ওই বাড়িতে ফিরে যেতে হবে, নাহলে ওরা হয়তো আমাকে ভুল বুঝতে পারে। আমি এক্ষুনি। তুমি চলে যাবে আলো? দাও দাও, আমি তো তোমাকে ভালোবাসি। আমি তোমাকে একটিবার তোকে দেখা দেখেছি, তাতেই আমার শান্তি, শান্তি। তুমি শান্তি পেলেও সুখ যে কেড়ে নিয়েছে আমার ভাগ্য। তাই তো তোমার মতো দেবতার সেবা করার সৌভাগ্য থেকে আজ আমি বঞ্চিত হলাম চাঁদ। আমার
করে জীবন কাটিয়ে দেবো? আরে বাবা, তাই কখনো হয়? এই পাড়ার লোকের কথার উত্তর দিতে দিতে আমি নাজেহাল হয়ে যাচ্ছিলাম। তবে আলোর তো কোনো দোষ নেই। আমি তো জানি ও সেই ছোটবেলার ভালোবাসার চাঁদকে আজও মন থেকে মুছে ফেলতে পারিনি। কিন্তু কিন্তু আলোর জন্য আমার মনে এমন উতাল হচ্ছে কেন? তবে কি আমার আলো নিশিরাতে অন্ধকারে হারিয়ে গেছে মা। আমি বুঝতে পারছি না, এটা অপহরণ নাকি বউ ভাতে রাতে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া। সত্যি কি বলছিস বাবা? আমি তোর কথা কিছু বুঝতে পারছি না। ও বাড়িতে সবাই বলছে বউ ভাতে রাতেই দিদি অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করিনি মা, কিন্তু নিজে উপস্থিত থেকে সন্দেহটা আমারও জড়ালো হয়েছে। কোন সন্দেহের কথা বলছিস? কেন দিদি বউ ভাতে সন্ধ্যা সংবাদ খুঁজতে গেল? কেনই বা রাত্রি 10টার পর বাড়ি ফিরে এলো? সত্যি কি বলছিস বাবা? আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমার আলো ওখানে থেমে নাই মা, তার জন্য বাড়ি লোকের কাছে কত গঞ্জনা হজম করেছি, কিন্তু তার পরেরটা আমার মাথায় বজ্রের মতো আঁধড়ে পড়েছে মা। কি হয়েছে? কি হয়েছে? চুপ করে থাকে যা, বল কি হয়েছে, বল কি হয়েছে? চাঁদ বলে একটি ছেলের সাথে দিদির প্রেম ছিল, তার সাথে পালিয়ে গেছে। শুনে নাকি তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? ওরে আলো, এই যদি তোর মনের ইচ্ছা ছিল তাহলে আমাকে খুলে বললি না কেন? আমি তো তোকে চাঁদের সঙ্গেই বিয়ে দিতাম। আমাকে লুকিয়ে যদি চাঁদের সঙ্গেই তোর সম্পর্ক ছিল, আমাকে খুলে বললি না কেন? এসব তুমি কি বলছো মা? তার মানে তুমিও চাঁদকে চেনো? সে যে তোর দিদির ছোটবেলা ভালোবাসা। মা বাহ, চমৎকার চমৎকার আপনাদের অমানবিক কার্যকলাপ। আপনাদের কার্যকলাপ দেখে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। তুমি এখানে না এলে যে আপনাদের আসল স্বরূপটাই জানতে পারতাম না। আজ বুঝতে পারছি মেয়েরা কেন বিয়ের পর পর পুরুষের সাথে পালায়, শুধুমাত্র আপনাদের মতন অমানুষদের জন্য। তুমি কেন এইভাবে আমার দাদার জীবনটাকে নষ্ট করলেন? কেন কেন? তুমি বিশ্বাস করো মা, তুমি বিশ্বাস করো, এসবের বিন্দু বিশ্বাস করো। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করবেন না। আমি নিজে কানে শুনেছি আপনাদের কথা, আর নিজের চোখে দেখেছি ওই চাঁদ বাবুকে। সেদিন বিশ্বাস না করলেও আজ বুঝতে পারছি সহজ সরল চাঁদকে আপনারা ঠকিয়েছে। দূর থেকে কুয়াশা দেখে আমরা ধোঁয়াশা ভাবি, তেমনি অনেক কিছু দেখি যা শুনি তা সম্পূর্ণ ভুল। ভুল ভুল বলে পবিত্র ফুল হতে চাইলেও তোমার মা আমার কাছে বিষবৃক্ষ, আর সেই বিষবৃক্ষে কখনো অমৃত ফল ধরতে পারে না। তার মানে তোমার আমার ভালোবাসা এক রাতে দুঃস্বপ্ন মাত্র, ঘুম ভাঙলে যেমন হারিয়ে যায় তেমনি হারিয়ে গেল। দিয়া, এত সহজে আমাদের সম্পর্কটা ভেঙে দিচ্ছ দিয়া। আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, বিশ্বাস করো দিয়া। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বিশ্বাস? তোমাকে এত বড় বিশ্বাসঘাতকতার পরেও একটা কথা মনে রেখো, সব অপরাধের ক্ষমা থাকলেও বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। মাগো, দিদির জন্য দিয়া আমাকে ছেড়ে চলে গেল। কি তুমি কথা বলছো না কেন? কথা বলো মা, কথা বলো, উত্তর দাও, উত্তরের ভাষা যে আমি হারিয়ে ফেলেছি। আলোর তোর ব্যাপারে আমি যে পাষাণ হয়ে যাচ্ছি, আমি ভাবতে পারিনি যাকে এই বুকে রেখে মানুষ করেছি সে এমনি ভাবে আঘাত দেবে আমি কখনো ভাবতে পারিনি। তাদের জন্য আমাদের সম্মান গেছে, হারিয়ে গেছে আমার ভালোবাসা, তাদেরকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমার হাতে তাদের মৃত্যু মৃত্যু অনেকদিন আগেই হয়ে গেছে বটে এই পৃথিবীর। তোরা জানিস লাই রে, তোরা জানিস লাই, প্রকৃত মৃত্যু তখনই হয় বটে যখনই শুভ চেতনার মৃত্যু ঘটে। অনেকদিন আগে মানুষ স্বার্থের লেগে বিবেকের গলা টিপে ধরে কর্তব্যের বুকে পা রেখে মনুষ্যত্বের পেটে ছুরি মেরে শুভ চেতনার মৃত্যু হয়ে গেছে বটে। তোরা জানিস লাই রে, তোরা জানিস লাই। তুমি কারো কেউ নই কেউ আমার
কোনো নাম নেই গো শোনো মহাশয়, কারো কেউ নই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার শোনো মহাশয়, কারো কেউ নই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার শোনো মহাশয়। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি নেই, পথে ঠেলে দিলেই আমি পথে পড়ে রই। আমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি নেই, পথে ঠেলে দিলেই আমি পথে পড়ে রই। যে যখন দেখে আমার কিনে নিতে চায়, মনের মতো দামটা দিলে তখন পাওয়া যায়। নই তো আমার কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার শোনো মহাশয়। তুমি তো চারিদিকে ঘোরো, বলতে পারো আমার আলো কোথায়? পাবিগলাই, কারণ শিক্ষার আলো আজ মুক্ত পুড়ে আন্দোলনে বসেছে বটে। একটুখানি ইংরেজিতে মেসেজ লিখতে পারলে পাস করিয়ে দিতে হবে বটে। না 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 না, আমি সে আলোর কথা বলছি না তবে? গো, আমি আমার মেয়ে আলোর কথা বলছি গো। ও দীক্ষার আলো, সে তখন বৃদ্ধাশ্রমে মুখ লুকিয়ে কাঁদছে বটে। আপনি ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা পারে না। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা পারে না। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। প্রতি আমার ছেলে অগাধে সম্ভব, আমার ঠিকানা আমার ঠিকানা এ তো দেখছে একটা পাগল। আরে বাবা, আপনাকে সে আলোর কথা বলা হয়নি? নিশ্চয়ই সভ্যতা আলোর কথা বলছি বেটা। আরে সভ্যতা সংস্কৃতির কর্তা এখন না বৃদ্ধ বয়সে অবৈধ প্রেমে লিপ্ত। না 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 না, আমি সে আলোর কথা বলছি না গো, আমি আমার মেয়ে আলোর কথা বলছি। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাবিগলাই খুঁজি পাইলাই, কারণ তোর মতো বাম্মায়ের চোখের চলে দিন কাটে, আর বেশ সালে কত যুবতী মাইয়ার চোখের জলে এই বুকটা ফাটে। তবে কেমন দিদি? না, এ কথা বলিস না। আলোকে ধরে রাখা তো সহজ নয়। সেই গায়ের মাটিতে রোদে পুড়ে জলে ভেজে মানুষ হয়েছে। সে একদিন না একদিন ফিরে আসবেই আসবে। আমার মন বলছে এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। রহস্য? গদ্যময় পৃথিবীতে রহস্যময় দুর্ঘটনায় তলিয়ে যাচ্ছে বটে গভীর অন্ধকারে। চিনতে পারা বড়ই কঠিন ওদের মুখ। কি করে চিনবে? কারোর আধারে ঢেকে গেছে ওই নিশি রাতে চাঁদের আলো। আমি অন্ধকারে নির্জন, প্রভু আমার আমাদের চোখে তুমি ভরি ফুল ফোটা, প্রভু আলো সৃষ্টি দাও, প্রভু আলো সৃষ্টি দাও। পাগলা সারা রাত ধরে সমস্ত থানাতে আমি ইনফর্ম করেছি, কিডন্যাপারদের সমস্ত ঘাঁটি আমার নখদর্পণে, কিন্তু কিন্তু কোথাও তাকে খুঁজে পেলাম না। তাহলে তাহলে সে গেল কোথায়? তবে কি গতকাল রাতে দেরি করে ফেরার মধ্যে ছিল আলোর কোনো গভীর ষড়যন্ত্র, নাকি নাকি ওই চাঁদের সাথে অবৈধ সম্পর্ক? ছি, ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আধার আধার, আমি এসে গেছি। আলো? জানো জানো আধার, কি হলো আধার? তুই মুখটা এভাবে ফিরিয়ে নিলে কেন? না, তোমাকে স্পর্শ করা যাবে না, কারণ কারণ তুমি একটা চরিত্রহীনা নষ্ট। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কি বলছো আধার?
তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি তোমার বিবাহিত স্ত্রী। খাবার যতই দামি হোক না কেন, বাঁশি হলে যেমন তা ফেলে দিতে হয়, তেমনি যে স্ত্রী পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে বাড়ি ফিরে আসে তাকে স্ত্রী বলে মেনে নেওয়া যায় না, তাকেও ছুঁড়ে ফেলতে হয়। আমার কথা বিশ্বাস করো, আমাকে তুলে নিয়ে গেলে আমার কোনো ক্ষতি করেনি। তাই না? তোমাকে তুলে নিয়ে গিয়ে সারা রাত ধরে তোমাকে পুজো করছিল। আরে কিডন্যাপিং যদি করতো তাহলে বিনা শর্তে রাত পোয়াতে তোমাকে ছেড়ে দিত না। না 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 না, আসলে ঘটনাটা কি ঘটেছে জানো? আবার কোন ঘটনাকে রটনা করে গতকাল রাতের মতো দেরি করে ফেরার গল্প পানতে চাইছো? আজ আজ আমি বেশ বুঝতে পারছি তুমি তুমি একটা পাক্কা অভিনেত্রী। আসলে আসলে তুমি একটা চরিত্র কিদারদস্তা। বাহ আধার বাহ, গোপদারি আছে বলেই তোমরা চরিত্রবান পুরুষ। নারীদের খুব সহজেই আঙুল তুলে বড় নষ্টা। আরে তোমার মতো পুরুষ মানুষের লজ্জা পাওয়া উচিত, কারণ একটা নারী নষ্ট হয় কোনো জন্তু জানোয়ারের স্পর্শে নয়, হয় পুরুষ মানুষের স্পর্শে। হ্যালো, বারে পুরুষতান্ত্রিক সমাজ, নারীদের প্রতি অত্যাচারে তোমরাই করো রাজ, নষ্টা ভষ্টা কলঙ্কিত বলে তোমরাই তোলো আওয়াজ। তোমরাই ভুলে যাও তোমরা আকাশ থেকে পড়নি, মাটি ফুঁড়ে ওঠোনি, কোন নারী তার গর্ভে জন্ম দিয়েছে তাই করছো আজ বিরাজ। বন্ধ করো, বন্ধ করো তোমার অভিনয়। ধরা পড়ে গেলে মেয়েরা যে কেমন অভিনয় করতে পারে সেটা আধার তত্ত্ব ভালো করে জানা আছে। তাই যদি হয় তাহলে জবাব দাও এদেশের নিরাপত্তার রক্ষক। কেন স্বাধীনতার এতগুলো বছর পর কন্যা সন্তান জন্ম দেওয়ার আগে 100 বার বাবাকে ভাবতে হয় তার কন্যা সুরক্ষিত থাকবে কিনা? কেন রাতে কোচিং থেকে ফেরার পথে দাদাকে ভাবতে হয় বোনের নিরাপত্তার কথা? জবাব দাও, তোমার মতো নিরাপত্তা রক্ষীর স্ত্রীর নিরাপত্তা কোথায়? কেন হতে হলো আমাকে অপহরণ? আসলে আসলে মানুষ অন্যের দোষ দেখলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়, এটাই বাস্তব। নিজের চরিত্রকে তুই দোকালতি করছিস, নিজেকে প্রমাণ করতে চাইছিস সতী সাবিত্রী। মানুষের চরিত্র হচ্ছে দোকান, ও খুললেই বোঝা যায় সেটা স্বর্ণের দোকান নাকি কয়লার। তাই বলছি আগে নিজের চরিত্রটাকে নিয়ে ভাবুন। বিচিত্রময় সমাজ তবু তোমাকে মেনে নেবে না বৌমা, দেবে ঘৃণা অবজ্ঞা, বাঁচতে দেবে না তোমাকে, বলছে তুমি ধর্ষিতা। সমাজ তো শুধু সমালোচনাই করে দাদা, প্রতিবাদ তো করে না। তাই তো সত্য মিথ্যা যাচাই না করে শিক্ষার ভিড়ে কিছুদিন আগে মেদিনীপুরের দাসপুরে একজনকে ডাইনি অপবাদে পিটিয়ে মেরে ফেলা হলো। কই কেউ তো কোনো প্রতিবাদ করেনি। সত্যি কি সে ডাইনি ছিল? তবু বাঁচতে গেলে সমাজকে মানতে হবে, মানতে হবে সমাজের রীতিনীতি। মানি না আমি সমাজের রীতিনীতি। যে সমাজ জ্যান্ত সাপকে পিটিয়ে মেরে পাথরের সাপকে করে পুজো, যে সমাজ জ্যান্ত ইঁদুরকে মেরে পাথরের ইঁদুরকে করে সম্মান, যে সমাজ জ্যান্ত মাকে খেতে দেয় না অথচ মৃত মায়ের ছবিতে মালা দিয়ে লোককে খাওয়ায়। অলক্ষী কি জানে পাঁচালির মানে? যারা ধর্ম মানে না, সমাজ মানে না, তারা চরিত্রহীন। কি বললে? চরিত্রহীনা? এই প্রমাণ না হওয়া পর্যন্ত খবরদার আমাকে তুমি চরিত্রহীনা বলবে না। প্রমাণ আমি দিচ্ছি। সত্যি করে বলো তো বৌদি, যে তোমাকে তুলে নিয়ে গিয়েছিল সে তোমার পুরনো প্রেমিক ছিল না? কি বলি যা? ওর পুরনো প্রেমিক? ছি! কি হলো? ফাটা বেলুনের মতো মুখটা চুপসে গেল কেন? কথা বল, উত্তর দে। বলো বলো বৌমা বলো, চুপ করে থেকো না, দিয়া যা বলছে সব সত্যি। ছোটবেলায় আমি ওকে ভালোবাসতাম, আর তারপর থেকে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। আর এই সব কথা তো আমি বিয়ের আগে আন্ধারকে সব জানিয়েছিলাম। ছিল, যোগাযোগ নিশ্চয় ছিল। তাহলে হলে কেউ এসে তোমাকে দুম করে তুলে নিয়ে চলে গেল। আসলে সহজ সরল চাঁদকে বৌদি ঠকিয়েছে। কেন বৌদি তুমি এমন কাজ করলে? কেন তুমি আমার বংশের মুখে কালি মাখিয়ে দিলে? কি ছিল আমার অপরাধ? কেন তুমি আমাকে ঠকালে? এই জন্যই বলে চোরের মায়ের বড় গলা। কোথায় কোথায় গেল তোর চিৎকার? জানি 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 হাজার চেষ্টা করলেও তোমাদের কাউকে আমি বোঝাতে পারবো না যে আমার কোনো দোষ নেই। সত্যি আমি জানতাম না ওকে। আধা বিশ্বাস করো। পুলিশ বিশ্বাস করে না, সন্দেহ করে। প্রমাণটাও হাতে নাতে। তাই এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার কথা শোনো, সত্য মিথ্যা যাচাই না করে তুমি এভাবে। কোনো প্রয়োজন নেই রে শয়তানি, তুই দূর হয়ে যা। ছি 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 বৌদি, তোমাকে আমি আদর্শবাদী ভেবেছিলাম আর তুমি এতটাই অসৎ। একটু আগে পর্যন্ত ভাবছিলাম তোমার কোনো অপরাধ নেই, কিন্তু এখন দেখছি তুমি এতখানি জঘন্য। আমার বংশের মান সম্মান তুমি নষ্ট করে দিলে। ছি! তুই ভালো মুখে যাবি না তো চুলের মুঠি ধরে। থাক দিদি থাক। যেখানে সতী সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল রামচন্দ্রের কাছে, সেখানে আমার মতো সামান্য নারী কি পারবে আপনাদের বিশ্বাস করাতে? প্রমাণ ছাড়াই তো নারীদের চরিত্রহীনতার তকমা জোটে। আলো আধার
আধার একদিন তুমি ঠিক বুঝবে, যে মেয়েটা এক পশলা বৃষ্টি চেয়েছিল তাকে তুমি দিলে আকাশ কালো করা মেয়ে। যে মেয়েটা এক মুঠো রোদ্দুরের আশায় ছিল, তোমার কাছে সেটা শুধুই তার অবাঞ্ছিত এক আবেগ। তুমি কে জানে কোথায় কবে কোন ভূমিকা জীবনে কাকে কি সাজা, কে জানে কোথায় কোন ভূমিকা জীবনে কাকে কি সাজা, কাকে কি সাজা। এমন মানুষ কত বদলে যাবে, ছবি দেখাবে শুধু একইভাবে। আমি যে তোমাকে কাছে পাওয়ার জন্য চারিদিকে দিন রাত খুঁজে বেড়াই, দিন রাত দিন দায় রাত দায় বয়ে দায় তাই তো দাদার কথা মতো তেল লাইনে মাথা দিয়ে বলবো বলে তোলে দিদি। ওহ, ফোনটা কিছুতেই লাগছে না, সুইচ অফ বলছে। কি যে করি, কিন্তু কিন্তু কেউ তো এখন আসছেই না। বলি বাবালে তেলের জন্য অনেক কোন দিতে অপেক্ষা করতি, কিন্তু তেল তো আসছে না, কি করবো এখন? ওই তো ওই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করি, দাদা ও দাদা। আপনি কি চোখে অন্ধ? দেখে বুঝতে পারছেন না? এই আমি অন্ধ নই, আমি তো বোতা, তাই লিদের প্রেমিকাতেও চিনতে পারি না। বাবা এই দিনকাল এলো, আজকাল ছেলে মেয়ে তিতুই বোঝা যায় না। তবে দাদু বলেছে হাতে থাকা তিথিতে তিতু থাকলে সে বিবাহিত, তাই আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অবিবাহিত। আগে না, আমি বিবাহিত। যত সব গবেট কথা। এই তাহলে হাতে থাকা তিথিতে তিতুর পরে নিয়ে গেল, সে কইবে কি তোকে নিতে হবে নাকি? ও বুঝেছি পাড়া ছেলেরা বলতো জানিস তো বিয়ের পর অনেক মেয়ে হাতে থাকা তিথিতে সিঁদুর পড়ে না। কেন জানিস? ওই রেড সিগন্যাল থাকলে অন্য পুলিশেরা প্রেম করতে আসবে না, তাই বুঝি বলনি? ইডিয়েট কোথাকার। এই
বউকে জানিস, মুখে তো বড় বড় কথা বলছিস, বিয়ে তো করিসনি। এই চলো, বিয়ে না করলেও আমি জানি বউ হতে ইলিশ মাছের মতো হেভি তেল, কিন্তু প্রচন্ড কাঁটা, মাঝে মাঝে গলায় বেঁধে বাবা দিন। আরে বাবা, বেদে কি আর সাধে? বোঝালেও বোঝে না, শেখালেও শেখে না, শুধু বোকা ছাত্রের মতো হা করে তাকিয়ে থাকে। হ্যাঁ, দাদা বলেছে ভাই বিয়ে করিস না, বিয়ে করিস না, বিয়ে করলে না সারা জীবন বোকা ছাত্র হয়ে থেকে যেতে হবে। ওই বউ ভাববে মা টিকিয়েতে, আর মা ভাববে বউ টিকিয়েতে। তবুও তো ছেলেরা বুড়ো বয়সেও বিয়ে করতে ছাড়ে না। তা হয়তো কলে ওই যুবতী মেয়েরা বুড়ো দাতাকে বিয়ে করলেও যুবক ছেলেরা কিন্তু বুড়ি তাঁতিমাতে বিয়ে তোলে না। তোর সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না, আমি যাই। এই দেও না, দেও না, এই বলছিলাম কি, এই বলছিলাম কি, হাওড়া মেল কথা তোমায় গো, রাত্রি 8টায়, বম্বে মেল রাত্রি 9টায়, এই লোকাল তেল। এই, তুই কোথায় যাবি বলতো? আমি যাবো না, যাবো না, আমি তেল লাইনে মাথা দিয়ে মরবো বলে এসেছি। এই বলো না কি করে তেল লাইনে মাথা দেবো? ও, এ কোন গবেটের পাল্লায় পড়লাম রে বাবা, মরতে এসে। এই শোনো, আমি গবে তোলেও আমার দাদা কিন্তু এবি বুদ্ধিমান। আমার দাদা আমাকে বলেছে আমি তেল লাইনে মাথা দিয়ে মরে ভূত হলে আমি আমার আলোর তন্ত্রে দেখা তুলতে পারবো। তাই তো দাদার কথা শুনে আমি তেল লাইনে মাথা দিয়ে মরবো বলে তোলে এসেছি। কিন্তু কি করে মাথা দেবো তাকেই জিজ্ঞাসা করি, কেউ দিদু বলে না। এমনকি দাদুকে জিজ্ঞাসা করলে দাদুও দিদু বলে না। তাই তো দাদার কথা শুনে আমি তোলে এসেছি তেল লাইনে মাথা দিয়ে মরবো বলে। কেন কেন তুই তো দাদার কথা শুনে এই কাজ করতে এসেছিস রে হতভাগা? ওরে দাদু ভাই, আমি তোকে কেমন করে বোঝাবো যে ভূত কখনো মনের মানুষের সঙ্গে কথা বলতে পারে না? পারে পারে পারে, তুমি দিদু দাও না, তুমি দিদু দাও না। দাদা আমাকে বলেছে আমি তেল লাইনে মাথা দিয়ে মরলে ভূত হলে আমি আমার আলোর তন্ত্রে দাদা ধরতে পারবো। ওরে হতভাগা, তুই স্বপ্ন দেখে কথা বলছিস। ভূত কখনো কথা বলতে পারে না। আয় আয় রে হতভাগা। আমি যাবো না, ওই তো ট্রেন আসছে, আমি তেল লাইনে মাথা দিয়ে বলবো। ট্রেনটা চলে গেল, ট্রেনের চাকার তলে হয়তো আমার ভাইটা। কেন রে ভাই, কেন তুই এমন কাজ করলি? কেন তুই মাথা দিয়ে মরে গেলি ভাই? সত্যি সত্যি ছেলেটা ভীষণ বোকা। ও দাদা, ও দাদা, শুনুন শুনুন, ও মরেনি, আমাদের জন্য বেঁচে গেছে। কে? কি তুমি? না না, আমি যাই। না, যেও না। কতদিন পর তোমার সাথে আমার দেখা, আমাকে একা ফেলে চলে যেও না। দেখতে পাচ্ছ না, সন্ধে নেমে গেছে, চারিদিকে অন্ধকার ঘুটঘুট করছে। না না, আমাকে ফিরতেই হবে, আমি যে বাড়ির বউ। বাড়ির বউ আমার না। কিসি? এমন ঘটনা ঘটায় মানুষ আটকা, ভগবান চমকা। চিত্রা, আমাকে এমন কিছু করতে না হয় যা থেকে তুমি আটকে ওঠো। কি চাও তুমি? পুরোনো দিনের সোনালী স্বপ্ন, বিকেল বেলায় উদ্যানে বুকে ঢলে পড়া সূর্যের আলোর মতো তোমার ছোঁয়া, তোমাকে কাছে পেয়ে যেভাবে আমি হারিয়ে দাম। কিছুতেই সম্ভব নয়, কারণ আমি এখন অন্য স্ত্রী। তাতে অসুবিধা কোথায়? না, আমাকে যেতে দাও, না হলে কিন্তু চিৎকার করে লোক ডাকতে বাধ্য। ডাকো ডাকো চিত্রা, ডাকো। তাদের সামনে তুমি চিৎকার করে বলতে পারবে চিত্রা, নবম শ্রেণী থেকে তুমি আমাকে 10 বছর ভালোবেসেছিলে? বলতে পারবে চিত্রা, একদিন নয় দিনের পর দিন তুমি আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলে? তাহলে কেন কেন আমাকে বিয়ে না করে তুমি অন্যের গলে মালা পড়লে চিত্রা? চিত্রা, যে চাকরি ছিল তোমার এত অহংকার, সেটা কিন্তু আমার জন্য হয়েছিল, তোমার যোগ্যতাই নয়। তুমি? আমি তোমার স্মৃতিতে সিঁদুর না দিলেও ভালোবাসার পৃথিবীর মাটি দিয়ে আমি তোমার স্মৃতি রাঙিয়ে দিয়েছিলাম। অথচ তুমি আমাকে ঠকালে চিত্রা। বেশ করেছিলাম, কারণ সেদিন তোমার মুখোশটা আমার কাছে খুলে গিয়েছিল। আমি জানতে পেরেছিলাম আমি ছাড়াও তুমি অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছো। চিত্রা, তোমরা মেয়েরা স্বামীর অবৈধ সম্পর্ক থেকে চলে ওঠো, কিন্তু স্বামীর অবৈধ ইনকাম থেকে চলে ওঠো না। কেন 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 কেন? তা যদি চলে উঠতে তাহলে চুরি, ডাকাতি, রাজধানী, বাটপাইটা অনেক 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 কমে যেত। যাক, ওসব কথা বাদ দাও। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি এখান থেকে চলে যাচ্ছি। চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। তোমার সম্পর্কটা ফুটে উঠুক রঙিন আলোয়, আর আমার অসুন্দরটা না হয় ফুটে উঠুক সাদা কালো ছাপায়। চিত্রা, চিত্রা, আজ আমি তোমার কাছে কি চাইতে আসিনি। বিদায় বেলায় আমি তোমাকে কিছু দিতে চাই। কি দেবে তুমি আমায়? দিনের পর দিন আমি তোমার জন্য যে সঞ্চয় করে রেখেছি,
দীঘায় পুরীতে বাংলো, 7টা ফ্ল্যাট, টাকার পাহাড়, এ সব কিছু তোমার জন্য চিত্রা। শাহজাহান ভালোবেসে যেমন তাজমহল তৈরি করেছিলেন, আমি সব কিছু তোমাকে দিতে চাই। এগুলো গ্রহণ করে তুমি আমাকে মুক্তি দাও। চিত্রা, চিত্রা, তুমি আমাকে মিথ্যে সন্দেহ করেছিলে, বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি অন্য কোনো মেয়েকে মন দিইনি। আজ তোমাকে ভালোবেসে আমি পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। না, এসব তুমি কি বলছো নিশি? তুমি কি পাগল হয়ে গেছো? এতদিন ছিলাম না চিত্রা, এতদিন ছিলাম না। আজ তোমাকে অন্যের বউ দেখে সত্যি পাগল হয়ে গেছি। ওসব কথা ছাড়ো। চিত্রা, তোমার মনে হয় চিত্রা, একদিন তুমি আমাকে তোমার পছন্দের হীরের আংটির কথা বলেছিলে? জানো চিত্রা, আংটিটা আমি বানিয়ে দিনের পর দিন পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। যদি কখনো কোনোদিন তোমার সাথে আমার দেখা হয়, আংটিটা আমাকে পরিয়ে দেবো বলে। নাও নাও, প্লিজ নাও। মানে আমি জানি চিত্রা, কোনোদিন তুমি আমার হবে না, কোনোদিন তুমি আমার বান্ধবী হয়ে থাকতে পারবে না। তবু আমি তোমাকে ভালোবাসি চিত্রা, বিশ্বাস করো, বিশ্বাস করো চিত্রা, আমি তোমাকে ভালোবাসি। নাও নাও, প্লিজ নাও। সত্যি নিশি, তোমাকে দেখে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। ভুল করেছিলাম সেদিন ওই গাধাটাকে বিয়ে করে। তবে আজ থেকে তোমায় আমি কথা দিলাম নিশি, সারা জীবন আমি তোমার বান্ধবী হয়েই থাকবো। বসো বসো। কতদিন পর একসাথে কথা হচ্ছে বলো তো? একটা কবিতা শোনো। মাতা কাশ রাধে কথা শোনো, কুল আর তুই কাশ নে, গোকুল ঘোষের কন্যা যে তুই কুল গাছ পানে চাষ নে, ও কুল গাছে বড় কাঁটা পায়ে বিঁধলে যেত। বাহ, চমৎকার, অপূর্ব রোমাঞ্চকর দৃশ্য দেখে হাততালি না দিয়ে থাকতে পারলাম না। কি তুমি ভাবতে পারিনি এখানে এসে তোমার এমন স্বরূপটা আমাকে দেখতে হবে। বিরূপ মন্তব্য করার আগে তোমার জানা উচিত ও আমার বান্ধবী, ছেলেবেলার বান্ধবী। সেটা তো বলার আগে তোমাদের সমস্ত কথা আমি পেছন থেকে সব শুনেছি। কি শুনেছো তুমি? যে সম্পর্কের মধ্যে লুকায় আছে পরকীয়ার গন্ধ, যে সম্পর্কের নাম শুনলে এই পশ্চিম বাংলা কেন সারা বিশ্বটা চমকান যায়, সেই সম্পর্কের নাম হলো বান্ধবী। ছি ছি চিত্রা, ছি। জীবনে তুমি যদি ওকে এতখানি ভালোবাসবে তাহলে কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? ভুল করেছিলাম, তোমার মতো একটা বেকার গরিবকে বিয়ে করে। তাই আজ যখন সব জানতেই পেরেছো, অপেক্ষা না করে এখান থেকে চলে যাও। অপেক্ষা করে আজ তুমি আমাকে তাড়িয়ে দিলে। যে বিলাসিতার ময়ে বর্ষার বাদল পাকার মতো আলোর দিকে ছুটছো, তার পরিণাম মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। তোর সাপে বড় হলো রে। বিয়ে করার আগে তোর ভাবা উচিত ছিল, পকেটে টাকা না থাকলে দুঃখ আঁকড়ে ধরে রাখা যায়, কিন্তু বউকে ধরে রাখা যায় না। একটা কথা মনে রাখবেন, টাকা থাকলে মানুষ কেনা যায় ঠিকই, কিন্তু টাকা না থাকলে মানুষ চেনা যায়। আর চেনার পরেও কিচ্ছু করে থাকে লাগে, কিচ্ছু করে থাকে লাগে, কারণ বেঈমান তো অপরিচিত মানুষগুলো হয়, ওই কাছের মানুষগুলো বেঈমান হয় বটে। বেঈমানি কেউ স্বভাবে করে না, করে অভাবে। গরু ঘাস খায় কিন্তু দুধ দেয়, সাপ দুধ খায় কিন্তু বিষ দেয়। পার্থক্যটা অভাবে নয়, স্বভাবে। যাতে হাতের নাগালের বাইরে বেরিয়ে গেলে শিয়ালের মতন সবাই বলে আঙ্গুল টক। ও নিশি ওদের সাথে বকবক না করে এখান থেকে পালিয়ে যাও। না চিত্রা, তুমি চলে যাও না। মনে রেখো, পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে খুব কাছের মনে হলো, এত কাছের নয়, তেমনি সুখটাকে হাতের কাছে মনে হলো অনেক দূরত্বে। দূরত্ব যতই হোক, গুরুত্বটা যে তোমার যে নিশির প্রতি আমার অনেক বেশি। তোমার মতো একটা বেকারের সাথে একতলে থাকাতে আমি ডাক্তার নিশিকান্তের পাগলই ছুটছে এমনি করে সম্পর্কের বেড়াজাল ভেঙে চলছে। এই সমস্ত ঘরের বউগুলো এরা ভাবে গলায় ভবিষ্যতের কথা, এরা কিচ্ছু জানতে চায় না, কিচ্ছু জানতে চায় না। তাই তো সংসার ভেঙে ছারকার, আর এই সমস্ত অপদার্থ স্বামীরা মাথা টুকে করছে হাহাকার। বাড়ি ফেলো না আলো, বাড়ি ফেলো না। তবে কি না 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 না, আমি ভাবতে পারিনি যাকে এই বুকে রেখে মানুষ করেছি সেমনি ভাবে আঘাত দেবে। আমি ভাবতে পারিনি। হে ঈশ্বর, আলো তুমি সহায় হও ঠাকুর, ওর যেন কোনো ক্ষতি না হয়ে যায়, ওর যেন কোনো ক্ষতি না হয়ে যায়। তার ক্ষতি না হলেও আমাদের যে বড় ক্ষতি হয়ে গেল মা। বন্ধুদের সামনে লজ্জায় মুখ দেখাতে পারছি না, পাড়া প্রতিবেশী সবাই আমাকে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আমি আর শুনতে পাচ্ছি না। জয়
যেন কথা আমি তো আছি সেই জন্য তো দিনের বেলায় মুখ লুকিয়ে রাতের অন্ধকারে আমি আমার মায়ের কাছে ফিরে এসেছি। আমি জানি ও বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিলে আমার মা কখনো আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিতে পারবে না। ভুল, ধারণাটা তোর ভুল। তুই যে অন্যায় করেছিস তাতে এই রক্তে মাংসে গড়া মা কেন দেবী মহামায়াও তোকে ক্ষমা করবেন না। তুমি এ কথা বলছো মা? আমিও বলছি, মুখের লালা যতই আপন হোক, থুতুর মতো মাটিতে ফেলে দিলে তাকে আর মুখে তোলা যায় না। ঠিক তেমনি তোকেও গ্রহণ করা সম্ভব নয় ভাই। তাই এই মুহূর্তে বাড়ি থেকে দূরে যাও। স্নেহ সম্পর্ক ঠুনকো কাজ তো নয়, তাহলে একটু আঘাতেই ভেঙে যায় কেন? মা তুমি তো আমাকে শিখিয়েছিলে মা, বাইরে থেকে নিন্দে করা যায় ঠিকই, কিন্তু ভেতর দেখে বিচার করতে হয়। তাহলে কেন কেন মা, কেন তোমার চোখে শুধুমাত্র আজ আমি দোষী? তার মানে তুই বলতে চাইছিস তোর ছোটবেলার ভালোবাসার চাঁদ তোকে তুলে নেওয়া যায়নি? তোমাকে মিথ্যে বলার দুঃসাহস আমার নেই মা, তাই বলছি সত্যি চাঁদ আমাকে তুলে নিয়ে গিয়েছিল। তার মানে তুই সারা দিন চাঁদের বাড়িতে ছিলি? হ্যাঁ, আমি সারা রাত্রি চাঁদের বাড়িতে ছিলাম, কিন্তু এতক্ষণ বাইরে সবাই বলছিল, এখন আমি তোর মা হয়ে বলছি তুই দুশ্চরিত্রা কলঙ্কিনী।